সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের সব সংবাদ নিয়ে বিশেষ আয়োজন সংবাদ সমগ্রে। আপনাদের সাথে আছে আমি নীলুফা জাহান তিথি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার থাকছে পুরো খবর। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাইদ খোকনের নামে দুটি মামলা করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এই দুটি মামলা করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান, অপর মামলার বাদী অ্যাডভোকেট সারওয়ার আলম। মামলায় দণ্ডবিধির 500 ধারায় অভিযোগ আনা হয়েছে। ফুলবাড়িয়ায় অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে তাপসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন খোকন। এরই প্রেক্ষিতে এই মামলা দুটি করা হয়েছে। এর আগে সাবেক মেয়র সাইদ খোকনের করা দুর্নীতির অভিযোগে মানহানিকর বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ব্যক্তিগত আক্রোশ থেকে সাইদ খোকন তার বিরুদ্ধে এমন বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তাপস। মানিকনগরে ওয়াটার স্লুইস গেট ও ওয়াটার পাম্প হাউস পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দক্ষিণের মেয়র। অবশ্যই মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন, আমি লক্ষ্য করেছি। তিনি বলেছেন, আমি অবাক হয়েছি তার বক্তব্য শুনে, যে নিজেকে চিনেপুটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও 22 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 849 জন। বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল 8টা পর্যন্ত শনাক্ত 849 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,23,302 জন হয়েছে। আর মোট মৃতের সংখ্যা 7,803 জনে দাঁড়িয়েছে। এদিকে আরও 917 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,67,718 জন হয়েছে। নির্দেশ পাওয়ার পরও এখনও বেশি বেশি করোনা সংক্রমিত এলাকায় ভ্যাকসিন দেওয়ার অগ্রাধিকার ভিত্তিক তালিকা তৈরি শুরুই হয়নি। কোনো এলাকার স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা জানান, কোনো সময় বেঁধে না দেওয়ার কারণে তালিকা তৈরিতে দেরি হচ্ছে। আবার কেউ জানান, কিসের ভিত্তিতে তালিকা প্রস্তুত হবে সেটি নির্ধারিত না হওয়ার কারণেই এই দেরি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকার পরপরই সংক্রমণের তালিকায় ছিল নারায়ণগঞ্জের নাম। শ্রমিক অধ্যুষিত এই জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 151 জনের, আর সংক্রমিত 8,640 জন। সেখানে ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, গণমাধ্যম কর্মী এবং শিক্ষকদের তালিকা তৈরি করা হয়েছে। তবে সরকারি নির্দেশে প্রথম ধাপে থাকা 60 বছরের বেশি বয়স্কদের তালিকা এখনো হয়নি। দেওয়ার জন্য সরকারের একটা অ্যাপস হবে, অ্যাপস অনুযায়ী যারা তালিকাবদ্ধ হবে তারাই এই টিকা দিতে পারবে এবং ওই অনুযায়ী আমরা টিকা দেব। আরেক করোনা সংক্রমিত জেলা কুমিল্লার সিভিল সার্জন জানিয়েছেন, এরই মধ্যে ভ্যাকসিন রাখার কোল্ড স্টোর প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক সেক্টরে তালিকাও পাঠানো হয়েছে, তবে সেই তালিকায় কতজন আছেন তা তিনি বলতে পারেননি। আমি 3 লক্ষ বায়াল রাখতে পারবো। সুতরাং আমরা এই মুহূর্তে আমাদের ভ্যাকসিন রিজার্ভ নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমাদেরকে যেভাবে দেওয়া হবে আমরা সেভাবে রিজার্ভ করবো, যেভাবে নির্দেশনা আসবে সেভাবে আমরা কাজ করবো। আমরা এক কথায় আমরা প্রস্তুত। রাজবাড়ীতে নির্দেশনা হাতে পেলেও শুরু হয়নি তালিকা প্রস্তুতের কাজ। কেবল জেলা প্রশাসকের নেতৃত্বে বৈঠক হয়েছে। আমাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যখন সরকারি গাইডলাইন আমরা পাবো তখন আমরা ওই অনুযায়ী সরকারি নির্দেশনা অনুযায়ী যেভাবে ভ্যাকসিন দেওয়া দরকার আমরা সেটা করবো। ফরিদপুরে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা মেনে দ্রুতই মন্ত্রণালয়ে পাঠানো হবে প্রথম ধাপে যারা টিকা পাবেন তাদের তালিকা। আমরা আশাবাদী, সরকার যখন ভ্যাকসিন আমাদের কাছে পৌঁছাবে তখন আমরা যথাযথ গুণগত মান বজায় রেখে আমরা আমাদের জনগণের কাছে এটা পৌঁছতে সক্ষম হব। টিকা দেওয়ার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল গেল ডিসেম্বরে। ঘোষণা অনুযায়ী তালিকাভুক্তরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপসে ভ্যাকসিন পাওয়ার জন্য নিবন্ধিত হবেন। বনশ্রী হালদার, ৭১। করোনা মহামারী ঠেকাতে দেয়া বিধিনিষেধ উঠে যাওয়ার পরই কমে গেছে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নভেম্বরে প্রতি 3টি নিবন্ধিত মোবাইল ব্যাংক হিসাবের মধ্যে মাত্র একটি সক্রিয় ছিল। সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, করোনার প্রভাবে বছরের মাঝামাঝিতে মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় গ্রাহক এবং লেনদেন বাড়লেও বছর শেষে দুটোই কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে 2020 সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সময় সক্রিয় গ্রাহক কমেছে 94 লাখ। এদিকে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত গ্রাহক সংখ্যা কমেছে 1,11,00,000।
এইচএসসি পরীক্ষা 2020-এর ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 28 জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, 18 জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। এরপর আইনটি পাশ হলে গেজেট প্রকাশ করা হবে। গেজেটের পরই ফল প্রকাশ করা হবে। সংশোধনীর ফলে যে কোনো দুর্যোগ বা মহামারীতে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে পারবে। বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই। এরকম কোনো দৈব দুর্বিপাক হয়, কোনো ধরনের প্যান্ডেমিক হয়, এপিডেমিক হয়, কোনো কারণে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় কিংবা স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব না হয়, কম সিলেবাসে নেওয়া বা পরীক্ষা ছাড়াই বা ভিন্নতর কোনো মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে সনদ দেয়া, সেই সুযোগটি যেন সরকার তখন সিদ্ধান্ত নিয়ে গেজেট বিজ্ঞপ্তি দিয়ে যেন এটা করতে পারে, সেই সংশোধনীটুকু আনা হয়েছে। 9টা সাধারণ বোর্ড আর একটা কারিগরি বোর্ড, একটা মাদ্রাসা বোর্ড, 3টা বোর্ডেরই যে আইন আছে সেই 3টা বোর্ডের আইনেই এই সংশোধনীটা আনা হচ্ছে। সরকার পতন এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন বিএনপি নেতারা। প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা রাজপথে নামার আগেই সরকার যদি বিদায় না নেয় তবে তাদের ভয়াবহ পতন হবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। ঘোষিত কর্মসূচি পৌর নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মীদের উপস্থিতির কারণে মানববন্ধনকে প্রতিবাদ সমাবেশ হিসেবে ঘোষণা করেন বিএনপির নেতারা। বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন ঘটানো ছাড়া দেশ রক্ষা করা সম্ভব নয়। গণতন্ত্রের শত্রুকে, দেশের শত্রুকে, সার্বভৌমত্বের শত্রুকে, স্বাধীনতার শত্রুকে, সুষ্ঠু ভোটের শত্রুকে, সবার শত্রুই তো শেখ হাসিনা। আরেকবার রক্ত দিয়ে হাসিনার পদত্যাগ ইনশাআল্লাহ 2021 সালে করব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আজকে সেই আকাঙ্ক্ষাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেশে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে। আপনারা দেখেছেন তাদের লোকেরা কিভাবে দুর্নীতি করছে, কিভাবে চুরি করছে, সমস্ত দেশটাকে একটা লুটপাটের রাজত্ব তৈরি করে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, করোনা নিয়ে কমিশন বাণিজ্য, সরকারের বিরুদ্ধে এসব নানা অভিযোগ এনে বিএনপির দাবি, চারদিক থেকে এখন জনরোষ তৈরি হয়েছে। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোন প্রার্থী নির্বাচন কমিশনার আপনাদের যদি ন্যূনতম কোনো লাজ লজ্জা থাকে, যেটা আপনাদের নাই পর্যন্ত দেখিনি, আপনাদের এখনই পদত্যাগ করা উচিত, এই মুহূর্তে পদত্যাগ করা। ভোট ডাকাতি সরকার খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে এখন সময় আছে, পদত্যাগ করুন, দিয়ে মানে চলে যান। তাহলে এই দেশের মানুষের যে ইতিহাস, সেই ইতিহাসে এই দেশের মানুষ অবশ্যই একদিন জাগ্রত হবে, সচেতন ভাবে ঐক্যবদ্ধ হবে এবং তখন চলে যেতে বাধ্য করবে। বিএনপির মহাসচিব বলেন, বন্দুক দিয়ে ভয়ের শাসন কায়েম করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির 38 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে। 500-রও বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন হয়েছে 1,500-এরও বেশি নেতাকর্মী। অনেককেই গুম হয়ে যেতে হয়েছে আমাদের। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার একটি কলোনিতে আগুনে পুড়ে এক নারী সহ মারা গেছেন 4 জন। এই সময় আরও কয়েকজন আহত হয়েছেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, সোমবার ভোর 6টার দিকে হঠাৎ আগুন ধরে যায় পল্লী বিদ্যুৎ এলাকার ওই কলোনিতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান এক নারী সহ 4 জন। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মুন্নি, ফরহাদ, মিলন ও আব্দুল আউয়াল মিয়া। রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। কাঁচা ঘরগুলো থাকে, এখানে বিদ্যুতের ক্ষেত্রে খুবই অবহেলা থাকে। বিদ্যুৎ সংযোগে অনেক সময় সমস্যার সৃষ্টি হতে পারে। আর এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক সময় ব্যবহার করে থাকেন। তো এলপিজি গ্যাস সিলিন্ডারও যদি আপনার স্ট্যান্ডার্ড না হয়, ভালো মানের যদি না হয়, তাইলে ওই এলপিজি গ্যাস থেকেও আগুন বিস্ফোরণ করতে পারে এবং আগুনের সংযোগ সৃষ্টি হতে পারে।
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় মামলার পর শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে ওই মামলার আরেক আসামি। কলাপাড়া থানার ওসি আসাদুর রহমান জানান, উপজেলার টিয়াখালী ইউনিয়নে রোববার রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন এক গৃহবধূ। রাতে অভিযান চালিয়ে শ্বশুর সিদ্দিক মুসল্লিকে গ্রেপ্তার করা হয়। তবে আরেক আসামি জাবের মুসল্লি পালিয়ে যায়। গৃহবধূর অভিযোগ, স্বামী বিদেশে থাকায় গত 2 বছর ধরে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করছিল তার শ্বশুর। রোববার সকালে বাসায় একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি, আর তাকে সহযোগিতা করেন জাবের মুসল্লি। এ সময় আশেপাশের মানুষ তার চিৎকার শুনে ছুটে এলে সিদ্দিক মুসল্লি পালিয়ে যায়। নরসিংদীর চিনিশপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি ছিনতাইজনিত বলে সন্দেহ করছেন স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নাইমুর রহমানের বাড়ি নাটোরের বড়াই গ্রামে। তিনি সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডের বিক্রয় কর্মী ছিলেন। নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের 2 বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার আলমগীর হোসেন এবং কালিয়া স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন। নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জানান, পৌরসভা নির্বাচনে এই 2 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন, তাই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। জানাজা শেষে যশোরের কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর। জোহরের নামাজের পর যশোর ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর 12:30টায় যশোর ঈদগাহ ময়দানে তার মরদেহ নেওয়া হলে সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। খালেদুর রহমান টিটো ফুসফুসে প্রদাহে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর 1:20 যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। চলছে সংবাদ সমগ্র, ফিরছি একটু পর। 71-এর সাথেই থাকুন। আছেন 71-এ, চলছে সংবাদ সমগ্র। বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম কমে যাওয়ায় হতাশ হয়েছেন রংপুরের কৃষকরা। তারা বলছেন, এবার পেঁয়াজের দাম গত বছরের তুলনায় নেমে এসেছে অর্ধেকে। ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি বন্ধ না হলে আরও কমে যাবে, এতে উৎপাদন খরচও উঠবে না। শাহবাইজিদ আহমেদের প্রতিবেদন। গত বছরও এই মৌসুমে রংপুরের বিভিন্ন হাটে প্রতিমণ পেঁয়াজ 900 থেকে 1000 টাকায় বিক্রি হয়েছে, এবার নেমেছে 400 টাকায়। কৃষকরা বলছেন, প্রতিমণ পেঁয়াজ চাষে খরচই হয়েছে 450 থেকে 500 টাকা। 1.5 বিঘা মাটি 45,000 টাকা খরচ। পেঁয়াজ এখন নেওয়া হচ্ছে না, পাতা পেঁয়াজ 6 টাকা, 60 টাকা, 8 টাকা কেজি। এখন আমাদের মনে করো চালানে তো উঠবে না। ফসল করার পর যদি আমরা দাম না পাই, এই ফসল কি কৃষি করতে পারবে? কৃষকরা আরো জানান, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত খুবই আত্মঘাতী হয়েছে। তারা দাবি করছেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নিক যাতে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানিতে নিরুৎসাহিত হন। আমরা তো কৃষকরা লস খাইতে আসছি, খালি যখন আমরা উৎপাদন করি তখন আমরা ভারত থেকে আনি, এরকম করে আনলে তো আমাদের চলবে না। আর যখন এখন সময় এলা তো ইন্ডিয়া ফির দেয় না, আর এলা তো যখন আমার আইসে তখন আমরা ফির দেয়। কৃষি অফিসের তথ্য মতে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় প্রতি বিঘায় পেঁয়াজ উৎপাদন হয়েছে 55 থেকে 60 মণ। মাঠের পেঁয়াজ কিন্তু খুব চমৎকার অবস্থায় আছে এবং মাঠে অলরেডি পেঁয়াজ কিন্তু ওঠা শুরু হয়ে গেছে, আগাম পেঁয়াজ যেটা বা পাতা পেঁয়াজ আমরা যেটা বলি। আর এছাড়া পেঁয়াজের দামেও নিয়ে আমরা যেটা শঙ্কায় ছিলাম, সরকারি কিছু সিদ্ধান্তে আমরা সেটা মনে হচ্ছে যে সেই বিদেশি যে পেঁয়াজগুলো আসতো সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের দেশি পেঁয়াজের দাম কৃষকরা পাবে। রংপুর বিভাগের 2 কৃষি অঞ্চলে এবার পেঁয়াজ আবাদ হয়েছে 21,720 হেক্টর জমিতে। শাহবাইজিদ আহমেদ, 71, রংপুর। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে এর মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়ানোর কথা জানায় এনবিআর। জুন পর্যন্ত স্যানিটাইজার তৈরির প্রধান কাঁচামাল N95 ও KN95 মাস্ক, ফেস শিল্ড, করোনা পরীক্ষার কিট সহ ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্ক লাগবে না। সুবিধা পাওয়া অন্যান্য পণ্য উপকরণের মধ্যে রয়েছে মাস্ক ও পিপিই উৎপাদনে ব্যবহৃত নন ওভেন ফিলামেন্ট, মাস্কের ইয়ারব্যান্ড, নোজ প্রোটেক্টর, প্লাস্টিক ফেস শিল্ড এবং সুরক্ষা গগলস ইত্যাদি। সর্বনিম্ন 5 লাখ টাকার স্থায়ী আমানত থাকলে এখন থেকে এবি ব্যাংকের গ্রাহকরা কোনো প্রিমিয়াম ছাড়াই জীবন বীমার সুবিধা পাবেন। সোমবার এটি
এবি নিশ্চিন্ত নামের এমন একটি সেবা উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। এবি ব্যাংকের যে কোনো শাখা থেকে গুড হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করে যে কেউ এই সেবা নিতে পারবেন। এতে করে 5 থেকে 10 লাখ টাকার স্থায়ী আমানত থাকলে দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে গ্রাহকের পরিবার 50 লাখ টাকার বীমা সুবিধা পাবে। 10 লাখ টাকার বেশি আমানত থাকলে সর্বোচ্চ 80 লাখ টাকা বীমা সুবিধা পাবেন। তবে স্বাভাবিক মৃত্যুর কারণে 20 লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবে গ্রাহকের পরিবার। এবি ব্যাংকের জীবন বীমার এ সেবা দেবে মেটলাইফ বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল সহ অন্যান্য কর্মকর্তারা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 পুঁজিবাজারে, সেই সাথে বেড়েছে লেনদেনও। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 84 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,718 পয়েন্টে। লেনদেন হয়েছে 1,675 কোটি 61 লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 128টির, কমেছে 180টির, বদলায়নি 52টির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 277 পয়েন্ট, লেনদেন হয়েছে 74 কোটি 31 লাখ টাকা। করোনাকালে নতুন কলকারখানা স্থাপনে উদ্যোক্তাদের আগ্রহ কম, বিনিয়োগ কমায় মূলধনী যন্ত্রপাতি ও শিল্প কাঁচামাল আমদানিও কমেছে। অর্থ বছরের প্রথম 5 মাসে এটি কমেছে আগের বছরের তুলনায় 29% পর্যন্ত। উদ্যোক্তারা বলছেন উৎপাদন আর দেশ বিদেশে বিক্রি কমায় শিল্পে উৎসাহ পাচ্ছেন না তারা। আর বিশ্লেষকরা দুশ্চিন্তায় আছেন এমন অবস্থা দীর্ঘায়িত হলে কর্মসংস্থান কমবে, অর্থনীতির প্রবৃদ্ধিও কমবে। বিস্তারিত জানাচ্ছেন কাবেরী মৈত্রেয়। করোনার প্রথম ও দ্বিতীয় ধাক্কায় দেশের ব্যবসা বাণিজ্যের বেশিরভাগ খাতেই ধস নেমেছে। অভ্যন্তরীণ বাজারে পণ্য বিক্রি কমেছে, আবার বিদেশের অবস্থাও সুবিধার না। রপ্তানি আয় কমেছে 6% বেশি। এমন অবস্থায় দেশে কলকারখানা স্থাপন, সংস্কার বা সম্প্রসারণ যে কমেছে তাই জানান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যউপাত্ত। বাংলাদেশ ব্যাংক বলছে গেল বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে 29% বেশি। একই সাথে যাবতীয় কাঁচামাল আমদানিতেও যেন ধস নেমেছে। করোনায় সরবরাহ চেন বিপর্যস্ত হওয়ায় এর মূল কারণ বলছেন বিনিয়োগকারীরা। কোনো প্রজেক্ট মানে হাতে নিচ্ছি অথবা কোনো ব্যবসা বাণিজ্য কিছু করবো চিন্তা করছি, আগে যেভাবে চিন্তা করতাম আমরা কিন্তু আমরা নিজেরও কষ্ট হয়ে গেছি। কারণ আমি তো কোনো কোলাটারাল দিয়ে ধরেন ব্যাংক থেকে টাকাটা নিব, কিন্তু আমার তো ওটা ইনশিওর করতে লাগবে যে টাকাটা আমি ফেরত পাবো নাকি। একই সাথে পুঁজি স্বল্পতা, ব্যাংক ঋণ না পাওয়াকেও দুষছেন কোনো বিনিয়োগকারী। ইকোনমিক ফ্রিডম এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এখন আমি যখন বলি ইকোনমিক ফ্রিডম, হোয়াট ডু উই মিন বাই ইকোনমিক? I mean, businesses should be given the resources not only by the banking sector but by policies and tax reforms, so that they keep the money in their account and invest from their account. আমদানির এই বেহাল দশা কর্মসংস্থান কমিয়ে অর্থনীতির মধ্য ও দীর্ঘমেয়াদে লক্ষ্যগুলোকে চ্যালেঞ্জে ফেলবে বলছেন বিশ্লেষকরা। যদি মূলধনী দ্রব্য ইম্পোর্ট করা না হয় তাহলে তো আমাদের যে বিভিন্ন শিল্পগুলোর আধুনিকায়ন হবে না, এবং উৎপাদন প্রোডাক্টিভিটিটা বাড়বে না, প্রোডাক্টিভিটিটা কমবে। সুতরাং যদি আমরা আমদানি করতে না পারি তাহলে আমাদের রেভিনিউ অবশ্যই কমে যাবে। এটা পুনরুদ্ধারের প্রক্রিয়াকে আরো শ্লথ করে দেবে, এবং তাতে যেটা আমরা যে বিপদ বার্তা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই পুরো ব্যক্তিগত বিনিয়োগের সাথে কর্মসংস্থানটা খুব সম্পর্কিত, দারিদ্র্য বিমোচনের বিষয়টা খুব সম্পর্কিত। কারণ মানুষের কাছে যদি কাজ না থাকে, তার হাতে যদি ইনকাম না থাকে, এই যে একটা বিশাল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে পড়ে গেছে এবং তারা উঠে আসার চেষ্টা করছে, সেই প্রক্রিয়াটা কিন্তু বড় ধরনের বাধাগ্রস্ত হবে। তাদের মতে করোনাকাল কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারে যদি সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ও নীতিগুলোর বাস্তবায়ন কার্যকর হয়। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা। করোনা মহামারীর শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে রেকর্ড পরিমাণে স্বর্ণের দাম বাড়লেও এখন কমতে শুরু করেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিতে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে পুঁজি অন্যদিকে সরিয়ে নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার স্পট মার্কেটে স্বর্ণের দাম ছিল আউন্স প্রতি $১,৮৪৯, যা আগের দিনের চেয়ে প্রায় $৬২ ও ৩.৪০% কম। এখন স্বর্ণ থেকে বিনিয়োগ সরিয়ে শেয়ার বাজার, ঋণপত্র, বৈদেশিক মুদ্রা এমনকি ক্রিপ্টোকারেন্সিতেও বিনিয়োগ করছেন তারা। তাই স্বর্ণের চাহিদা কমতে শুরু করেছে। বাজারে যোগান বাড়ায় কমছে দামও। করোনার টিকার সফল প্রয়োগে দাম আরও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আছেন ৭১, চলছে সংবাদ সমগ্র। ঘড়ির কাঁটায় ৩০ মান। এই সংবাদ সর্বশেষ এক নজরে জেনে নেব এই মুহূর্তের বড় খবরগুলো।
গেল ২৪ ঘন্টায় করোনায় ২২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ৭,৮০৩ জনের। একই সময় নতুন শনাক্ত হয়েছেন ৮৪৯ জন। মোট শনাক্তের সংখ্যা ৫,২৩,৩০২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এইচএসসি পরীক্ষা ২০২০-এর ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংসদে শীতকালীন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সাবেক মেয়র সাইদ খোকনের করা দুর্নীতির অভিযোগ মানহানিকর বলেছেন দক্ষিণের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্যক্তিগত আক্রোশ থেকে সাইদ খোকন এমন বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তাপস। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে। মামলার পর প্রতিক্রিয়ায় সাইদ খোকন বলেছেন, রাজপথ ও আইনি প্রক্রিয়া দুই উপায়েই মামলা মোকাবেলা করবেন তিনি। নড়াইলে স্ত্রী নার্গিস বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা করায় স্বামী এনায়েত মোল্লাকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। সকালে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মশিয়ার রহমান এ আদেশ দেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে এনবিআর। এর ফলে জুন পর্যন্ত স্যানিটাইজার তৈরির প্রধান কাঁচামাল, মাস্ক, ফেস শিল্ড, করোনা পরীক্ষার কিট সহ ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্ক লাগবে না। পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির দায়ে কমিশন ও সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আজ প্রেস ক্লাবে এক সমাবেশে তিনি আরও বলেন, না হলে জনগণ তাদের জোর করে ক্ষমতা থেকে নামতে বাধ্য করবে। একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের এই দিনে তিনি মারা যান। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণের মাধ্যমে তিনি ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অমর কথাশিল্পী শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস অবলম্বনে দেবদাস সিনেমা করে সাহিত্যভিত্তিক চলচ্চিত্রের সার্থক রূপকার তিনি। এছাড়াও তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম সংগ্রাম, চন্দ্রনাথ, শুভদা, পদ্মা মেঘনা যমুনা, হাওর নদী গ্রেনেড, হাসন রাজা ইত্যাদি। বিশ্বের নামজাদা তারকাদের ঘিরে ভিডিও গেম তৈরির প্রচলন বেশ আগের। সেখানে ওই তারকার নাম ও হুবহু চেহারার অবয়বে তৈরি করা হয় নায়ক বা নায়িকার চরিত্র, যে চরিত্রটি পর্দায় লড়াই করে বাস্তবের গেম প্লেয়ারের হয়ে। এমন ধারাবাহিকতায় এবার বিশ্ব তারকাদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ। সালমান শাহকে প্রধান চরিত্র করে অ্যানাইহিলেশন সিরিজের ভিডিও গেম তৈরি করেছে বাংলাদেশের দুই তরুণ গেমার, প্রোগ্রামার সাদবান সিয়ান ও সিয়াম হাসান উদয়। তাদের গড়ে তোলা প্রতিষ্ঠান ক্রাইসিস এন্টারটেইনমেন্ট এই গেমটি শিগগিরই প্রকাশের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের সেরা বুদ্ধিমতী, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্ব দরবারে তুলে ধরার জন্য মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশের যাত্রা শুরু অনুষ্ঠানে এমনটাই জানালেন আয়োজনের সভাপতি রফিকুল ইসলাম ডিউক। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার সময় পিছিয়ে ২০২১ সালে শুরু করা হয়েছে। এই আয়োজনে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলা হবে, তাই এবার কিছুটা সশরীরে আর কিছুটা ভার্চুয়ালি উপস্থাপনা থাকবে। সংবাদ সম্মেলনে ২০১৯ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা বলেন, নারীদের নিজস্ব সৌন্দর্যের পাশাপাশি নানা ধরনের প্রতিভা আছে, আর এই ধরনের আয়োজনের মধ্য দিয়েই তা সামনে আনা সম্ভব। একটা মেয়ের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যখন সে অনেক বেশি আত্মসম্মান বোধ তার মাঝে চলে আসে, যখন সে বুঝতে পারে যে না, তার মেয়ে হয়ে শুধুমাত্র ঘরে বসে থাকা উচিত না, তার নিজেকে এক্সপ্লোর করা উচিত। এই বিউটি প্যাজেন্টের এই জায়গাটা আমাকে সেই জায়গাটাতে নিয়ে গিয়েছে যে আমি আরও বেশি কনফিডেন্ট হয়েছে। আমরা গতবার থেকে এবার কোয়ালিটিভলি আরও আগাবো, এবং যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা এটার সেফ ডিস্টেন্সিং, অল হেলথ রেগুলেশন ফলো করে ডিজিটাল প্ল্যাটফর্মকে বেশি ইউজ করে আমরা হয়তো আরও ভালো এবং আরও একটা সুন্দর এবং সুষ্ঠু একটা কম্পিটিশন দিতে পারবো।
কেউ কেউ এখনো বলেন দাও ফিরিয়ে সেই ঝর্ণা কলম। একসময় যে ঝর্ণা কলমই ছিল হাতে, পকেটে, লেখার টেবিলে। 100 বছর আগে এমনই এক ঝর্ণা কলমের জন্ম দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটরত্নম পেন। ইতিহাসে যে কলমটি হয়ে ওঠে দেশপ্রেমের স্মারক। ভালোবাসার ছোঁয়ায় নাকি পাথরও ঝর্ণা হয়ে যায়, আর ভালোবাসার সে ঝর্ণাই তো অঝরে ঝরে। প্রযুক্তির প্রেমহীন সময়ে হারিয়ে যাবার জোগাড় ঐতিহ্যবাহী ঝর্ণা কলম। তবে আজও সযতনে সে ভালোবাসা ধরে রেখেছে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটরত্নম পেন। সময়টা 1921। ওয়ার্ধাতে মহাত্মা গান্ধীর সাথে দেখা হয়েছিল কস্তুরী ভেঙ্কটরত্নমের সাথে। স্বর্ণকার পরিবারের রত্নম নিজের তৈরি করা শিল্পকলার নমুনা উপহার দিলেন গান্ধীজিকে। সে সময় গান্ধীজি এমন কিছু তৈরি করতে বললেন যা দেশের কাজে লাগে। কয়েক বছর পর 1932-এ ভাইকে সাথে নিয়ে ভেঙ্কটরত্নম গড়ে তুললেন রত্নম পেন ওয়ার্কস। তৈরি করলেন ঝর্ণা কলম। তবে কলমটি গান্ধীজি উপহার নিতে অস্বীকার করলেন, কারণ এতে ছিল বিদেশি উপাদান। 3 বছর পর 1935-এ তৈরি হলো সম্পূর্ণ স্বদেশী একটি ঝর্ণা কলম। নাম রাখা হলো রেটনামস 302। গান্ধীজি এটি গ্রহণ করে প্রশংসাপত্র লিখে দিলেন। এই রত্নম সংস্থার অস্তিত্ব আজও বজায় আছে, যদিও একসময় বনেদি ব্যবসা এখন পড়তির দিকে। আজও রেটনামস 302 কলম কিনলে আপনি পাবেন গান্ধীজির লেখা চিঠির একটি প্রতিলিপি, যে চিঠি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের স্মারক। এই ঝর্ণা কলম ঘিরে কত ইতিহাস, কত গল্প আর মন খারাপ করা বিষণ্ণতা। এই ঝর্ণা কলম ছিল প্রেমের প্রতীক আর ভালোবাসার প্রকাশ। মনিরুজ্জামান বাবু, ৭১। চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতায় জয়। ৭১-এর সাথেই থাকুন।